হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মেহেক মেহেক নাম ধরে ডাকতেই স্টেজের নিচ থেকে শোনা গেল মুনের কান্না জর্জরিত কণ্ঠস্বর। মেহেককে কারা যেন তুলে নিয়ে গেছে গিউ। কি বললেন? শায়েন। মুন বের হয়ে এসেছে স্টেজের নিচ থেকে, হাউমাউ করে কেঁদে বলছে, হ্যাঁ মেহেককে কারা যেন তুলে নিয়ে গেছে গিউ। মুনের কথা শেষ হতেই শায়েন দৌড়ে গেছে ঘরে। সানান বলে চিৎকার করছে ছেলেটি। বিয়ে বাড়ির কোলাহলে শোনাও যাচ্ছিল না কোনো কিছু। বুকে নিয়ে সানান উঠে গিয়েছিল এ বাড়ির ছাদে। শামসকে ডেকেও সাড়া পাওয়া যাচ্ছিল না। শামস ছিল ওয়াশরুমে। ভাইদের সাড়া না পেয়ে শায়েন কল দিয়েছে সানানকে। সানান রিসিভ করেছে তৎক্ষণাৎ। ঘটনা শুনে ক্ষণিকের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল ছেলেটি। পর মুহূর্তেই ফোন কল দিয়েছে ওসিকে। মুনদের বাড়িটি সানানদের দাদা বাড়ি সংশ্লিষ্ট থানাতেই। এ থানার ওসিকেই তো উপজেলা হাসপাতালে শিক্ষা দিয়েছিল ওরা। শিক্ষা পেয়ে ওসি সাহেব সতর্ক হয়ে গিয়েছিলেন সেদিনই। ওসিকে সানান এখন নিশ্চিত করেছে যে আজকের ঘটনা রূপমি ঘটিয়েছে। ওসি সাহেব এখনও অসুস্থ। তিনি এসআই-দেরকে নির্দেশ দিয়েছেন রূপমের বাড়ি, আস্তানা এবং বন্ধুবান্ধবের বাড়ি তল্লাশি করার জন্য। পুলিশের ধারণা এসব জায়গার কোনো একটাতেই রূপম মেহেককে নিয়ে অবস্থান করছে। আজকের ঘটনার সময় মায়াজ এবং মায়াজের বাবা ছিল বাজারে। মুনের বাবার সাথেই গিয়েছিল তারা। মুন ফোন করে ঘটনা অবগত করেছে মায়াজকে। পাশেই ছিল মায়াজের বাবা। মেহেকের দুঃসংবাদ শুনে বাবা সেখানেই জ্ঞান হারিয়েছেন। হবু শ্বশুর অ্যাডভোকেট সাহেবকে সঙ্গী করে মায়াজ বাবাকে নিয়ে গেছে হাসপাতালে। রূপম একটি স্পিডবোট নিয়ে এসেছিল কিডন্যাপ করতে। স্পিডবোটটি বাঁধা ছিল ঘাটে। মেহেককে নিয়ে রূপম উঠে গেছে স্পিডবোটে। বুড়ি নদী পাড়ি দিচ্ছে ওরা। বাবা বাতেনকে ফোন দিয়ে রূপম কিডন্যাপের সংবাদ দিয়েছে। কথোপকথনের সময় সাংকেতিক ভাষা ব্যবহার করে বাপ ছেলে নদী পাড়ি দিয়ে মেহেককে নিয়ে যাওয়া হবে আন্দালিবের জঙ্গলাকীর্ণ জমির পরিত্যক্ত ভবনে। দরবেশ বাবার সেই পরিত্যক্ত ভবনের বেজমেন্টেই কয়েকদিন ধরে লুকিয়েছিল রূপম। জঙ্গলে এবং পরিত্যক্ত ভবনে সাপ, গুইসাপ, বাগডাসা, শেয়ালসহ অনেক জীবজন্তু মাঝে মাঝেই অবস্থান নেয়। এসব জেনেও রূপম সেখানেই লুকিয়েছিল। জীবজন্তুকে দূরে রাখতে লাঠিসোঁটারও ব্যবস্থা রেখেছে বেজমেন্টের ঘরে। গায়েহলুদে মেহেকের মা মরিয়ম আসেননি। একমাত্র মেয়ে অপহৃত হবার ঘটনা শুনে বুকফাটা কষ্টে তিনি জায়নামাজে পড়ে রয়েছেন। হাত তুলেছেন আল্লাহর দরবারে, হে আল্লাহ, আমার তো শুধু একটা ছেলে ছিল। তোমার দরবারে বহু বছর কান্না করার পরে তুমি আমারে একটা মেয়ে দিছ। মেয়েটার বুদ্ধিজ্ঞান দিয়াও তুমি নিয়া গেছ। পুকুরে ডুবন, সাপের কামড়, কুকুরের কামড়, গাছ থেকে পতনের মতো সব ধরনের বিপদ তুমি আমার মেয়েটারে দিছ। আমার মেয়েটার হিতাহিত গানও তুমি এলোমেলো কইরা দিছ। তবুও মেয়েটারে আমার সসম্মানে রাখছিলা। এই তো সেদিন তোমার ইশারায় আমার ভাইয়ের মেয়ের সম্মান বাঁচায়া আমি নিয়ে আসছিলাম। আজকে এইটা কি প্রতিদান দিলা তুমি? জীবনে তো কোনোদিন কারো ক্ষতিও করি নাই আমি। আমি জানি তুমি সব কিছু করতে পারো। তুমি আমার মেয়েটার মানিজ্যত নষ্ট হইতে দিও না। মেয়েটারে তুমি সসম্মানে ফিরায়া দিও। ঘোর অমানিসা চারদিকে। চাঁদ নেই অম্বরে, তারকাও নেই। কোথাও আলোর ছিটে ফোটাও নেই। ঘরে বাইরে সর্বত্র শুধু আধার। মুনদের বাড়িটা এখনো আধারই হয়ে আছে। ইলেকট্রিক লাইন এখনো ঠিক করা সম্ভব হয়নি। সবকিছু এখনো প্রক্রিয়াধীন। মুনদের বাড়িতেই অবস্থান করছে 3 লন্ডন বয়। শায়েনের হৃদয়ে যেন ভাঙাগড়ার খেলা চলছে। এই তো কিছুক্ষণ মনে হয় মেহেক ঠিক আছে, পরক্ষণেই মনে হয় ঠিক নেই কোনো কিছুই। সবকিছু এলোমেলো, অগোছালো হয়ে গেছে। ভীষণ বিষণ্ণ এখন ছেলেটি। সানান অপেক্ষা করছে পুলিশি অভিযানের ফলাফলের জন্য। শেহের বসে কাঁদছে মেহেকের কথা ভেবে। স্পিডবোট থেকে নামিয়ে মেহেককে নিয়ে আসা হয়েছে জঙ্গলে। রূপমের 2জন বন্ধু বিদায় নিচ্ছে। বিদায়লগ্নে রূপম বন্ধুদেরকে বলছে, তোরা যা, কোথাও গিয়া রিল্যাক্স কর। আইজ আর কাজ নাই তো গো। আমি বেজমেন্টে যায় তো গোরে ফোন দিমু গু। শুধু একজন বন্ধু আছে রূপমের সাথে। মেহেককে কোলে নিয়ে রূপমের আগমন ঘটেছে দরবেশ বাবার সেই পরিত্যক্ত ভবনের সম্মুখে। এ জঙ্গলের কোথাও ইলেকট্রিসিটি নেই।
পরিত্যক্ত ভবনও ব্যতিক্রম নয়। আলো নেই কোথাও। আকাশ পাতাল সব একাকার হয়ে আছে আধারে। মেহেকের মনে রয়েছে আরও বেশি আধার। জঙ্গলের পাশেই বিস্তীর্ণ বিল। বিলের পরে দূরবর্তী গা। সে গায়ে আছে আলো। বহুদূরের ব্যাপার সেটা। ভূমির আলো, জীবনের আলো, পৃথিবীর আলো, সব আলোই আজ বহুদূরে। এমন দূরের কোনো আলোয় আলোকিত হতে পারবে কি মেহেক? এ পরিত্যক্ত ভবনটি ছাদ বিশিষ্ট। তাই ঝড় বৃষ্টি হলেও বেজমেন্টে পানির প্রবেশ ঘটেনি। অন্ধকারে রূপম এখন বেজমেন্টের ঝাঁপির সম্মুখে এসে অবস্থান করছে। খুব শক্ত কিন্তু ঘুণে ধরে না এমন কাষ্ঠ দিয়ে তৈরি করা হয়েছে ঝাঁপিটি। বহু বছরেও পুরোপুরি নষ্ট হয়নি এটি। রূপমের বন্ধু ঝাঁপি উঠিয়ে দিয়েছে। নিজে গমন করেছে বেজমেন্টে। সিঁড়ি হয়ে রূপমও প্রবেশ করেছে বেজমেন্টে। বহু পুরনো এ ঘরকে পরিষ্কার করে নিয়েছিল রূপম। ফ্লোরের অংশটায় ফাটল আছে। এ ফাটল হয়তো চলে গেছে ভূগর্ভে। দেয়ালেও আছে বড় বড় ফাটল। মেস হোস্টেলের সাধারণ খাটের মতো একটি সিঙ্গেল খাটের ব্যবস্থা করা হয়েছে এখানে। টেবিল চেয়ারও আছে। মানুষের নজর এড়িয়ে রাতে রূপমের লোকজন আসা যাওয়া করে এ কামরায়। দিয়ে যায় প্রয়োজনীয় জিনিসপত্র। আজ আর কেউ আসবে না। নারী ভোগের আশায় রূপম সব ব্যবস্থা সেরে রেখেছে আগেভাগেই। ইলেকট্রিসিটি নেই বলে হ্যারিকেন প্রজ্বলিত রাখা হয়েছে কামরায়। টেবিলের উপরে এবং মেঝেতে দুটো হ্যারিকেন রাখা হয়েছে। মেহেককে এনে বসানো হয়েছে খাটে। কামরার ঝাঁপিটি আটকাতে রূপম দৌড়ে উঠে গেছে সিঁড়ি বেয়ে। খপ করে চুলের মুঠি ধরে রূপমের বন্ধু চুমু খেতে যাচ্ছিল মেহেকের গালে। তখনই ঘটে দুর্ঘটনা। খাটের নিচ থেকে বিশালাকার একটি সাপ বেরিয়ে এসে ছোবল দিয়েছে রূপমের লম্পট বন্ধুর পায়ে। ওহ হি বলে চিৎকার করতেই রূপম তাকিয়েছে পশ্চাতে। কাঠের ঝাঁপি আটকাচ্ছিল রূপম। ক্ষণিকেই সাপটি আবারও ছোবল দিয়েছে রূপমের বন্ধুর অন্য পায়ে। মেহেক ভয়ে খাটের উপরে পা উঠিয়ে নিয়েছে। লাঠিসোঁটার ব্যবস্থা আগে থেকেই ছিল রুমে। রূপমের বন্ধু একটি লাঠি দিয়ে আঘাত করছে সাপটিকে। রূপমও এসে আঘাত করছে অন্য লাঠি দিয়ে। সাপটি বের হয়ে যেতে চেয়েছিল ফাটল দিয়ে। কিন্তু কয়েক মিনিটের চেষ্টায় সাপটিকে মেরে ফেলেছে ওরা। মেহেক কপিবাজ হলেও স্বভাবে কিছুটা কোমল এবং উদার। ভীষণ মায়াও আছে মেয়েটির মনে। শেহের সহ যে কারো বিপদ হলে এগিয়ে যেত মেয়েটি। আজ এই কঠিন সময়েও মেয়েটির মনে কোমলতাই আছে। সাপ মরে যেতেই মেহেক খাটের কিনারে এসে পা ঝুলিয়ে বসে রূপমের বন্ধুকে বলছে, ভাই আপনি আমার পাশে আইসা বসেন। আমি শাড়ি ছিঁড়া আপনার পা বাইন্ধা দিমু। নয়তো বিষ আপনার সারা শরীরে ছড়ায়া যাইব। সাপের বিপদ কেটে যাওয়ায় রূপম এসে পা ঝুলিয়ে বসেছে খাটের পাশে। সে নিজেও বন্ধুকে ডেকেছে মেহেকের সন্নিকটে। কিন্তু বিধাতার মনোবাসনা ছিল অন্যরকম। মেহেকের সন্নিকটে আসতে চেয়েছিল রূপমের বন্ধু। তার আগেই ঘটে গেছে নতুন কাহিনী। খাটের নিচ থেকে অন্য একটি সাপ ছোবল দিয়েছে রূপমের পায়ে। এরপরেই তেড়ে গেছে রূপমের বন্ধুর দিকে। এই পরিত্যক্ত ভবনে অনেক আগে থেকেই সাপের বসবাস ছিল। আজ দুটো সাপ একসাথে এসেছিল বেজমেন্টের এ কামরায়। পুরুষ সাপটিকে মেরে ফেলার সময় স্ত্রী সাপটি লাঠির ভয়ে বের হয়নি। ফনা তুলে খাটের নিচে বসেছিল সুযোগের অপেক্ষায়। যখনই রূপম এসে বসল খাটে তখনই ছোবল দিয়ে দিল। সাপটি রূপমের বন্ধুকে ধাওয়া করে যাচ্ছে এখন। দুই বন্ধু লাঠি হাতে আঘাতে আঘাতে মেরে ফেলেছে এ সাপটিকেও। মেহেক দৌড়ে এসেছে রূপমের কাছে। শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছে রূপমের পা। শাড়ির আরও কিছু অংশ ছিঁড়ে বেঁধে দিয়েছে রূপমের বন্ধুর দুটি পা। মেহেকের এমন আচরণ দেখে রূপম ও তার বন্ধু চরম বিস্মিত। ভারী হয়েছে রূপমের কণ্ঠস্বর। সে ভারবাহী কণ্ঠে রূপম শুধিয়েছে, শত্রুর সেবা করতাছোস মেহেক? শত্রু হইলেও আপনারা মানুষ। চোখের সামনে দুইটা জলজ্যান্ত মানুষ বিষে আক্রান্ত হয়েছে। আমি সেবা না কইরা কেমনে থাকুম? মেহেক, পুলিশ রূপমের আস্তানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি। কদিন ধরেই তো পুলিশ খুঁজে যাচ্ছিল ওকে। আজও যে রূপমকে পাবে না এটা তো জানাই ছিল। বাতেনের বাড়িতে পুলিশি অভিযান চলছে। সানান পুলিশ অফিসারকে ফোন দিয়ে বলছে, আর সময় নষ্ট করার দরকার নেই। আপনি স্পিডবোট ম্যানেজ করে বুড়ি নদীর তীরে চলে আসুন গো। কেন ডাক্তার? নদীর তীরে কি করবেন? পুলিশ। নদীর ওই পারে একটি পরিত্যক্ত ভবন আছে। আমার সন্দেহ হচ্ছে রূপম ওখানে থাকতে পারে কি। ঠিক আছে ডাক্তার, আপনি নদীর তীরে চলে যান। আমি সব প্রস্তুতি নিয়ে চলে আসছি গু।
ফোন কেটে দিয়েছে সানান। শায়ন মলিন বদনে এসে যমজ ভাইকে বলছে, তুই কি পাগল হয়ে গেছিস? রূপম ওখানে যাবে কি করতে? অন্যের জমিতে কেউ পালাতে যায়? ওটা তো আমাদের জমি। সেই হিসেবেই হয়তো রূপম গিয়েছে। আব্বু বলেছিল ওই পরিত্যক্ত ভবনে কেউ গমন করে না। অথচ ওখানকার জঙ্গল দেখে মনে হয়েছিল শীঘ্রই মানুষের আনাগোনা হয়েছে। গি সানান, রূপম কি জানে ওইটা আমাদের জমি? আব্বু তো বলছে কেউই জানে না যে ওইটা আমাদের জমি। শায়ন, শয়তান সবকিছুর খোঁজ জানে গু। সানান, তুমি একদম ঠিক বলেছ ভাইয়া। গি শামস, শায়ন আদেশের সুরে ভাইদেরকে বলছে, ছোট ফুফার এখনো জ্ঞান ফেরেনি। মায়েজ হাসপাতালেই থাকুক। চল আমরা তিনজন এখনই নদীর তীরে চলে যাই। ঠিক আছে গি। শায়ন। খানিক বাদেই 3 লন্ডন বয় রওনা করেছে নদীর তীরের দিকে। মেহেকের সাথে কি হচ্ছে এসব ভেবে শায়ন ভীষণ ব্যথিত। ছেলেটি ভাবছে, কেন যে অভিমান করেছিলাম। যদি অভিমানী না হতাম তাহলে মেহেক হয়তো আমার সন্নিকটেই থাকত।